তো যারা আরোহ অনুমানের স্বরূপ থেকে এসিকিউগুলো মুখস্থ করনি, তো তোমাদের আমি বলছি, আমি শেয়ার করছি, তোমরা এখনই এই মুহূর্তে মুখস্থ করে নেবে। আমি তোমাদের শেয়ার করছি। সঙ্গে কিছুক্ষণ আগে এই অধ্যায় থেকে আমি এমসিকিউগুলো শেয়ার করেছি, সেগুলো পড়ে নেবে। তাহলে এই অধ্যায় কিন্তু তোমাদের কমপ্লিট। নবম অধ্যায় যারা লেখনি তাদের জন্য আমি কিন্তু শেয়ার করলাম, ঠিক আছে? তো আমি বলতে যাচ্ছি যে এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা আমি লিখে দিয়েছি, এমসিকিউ, এসিকিউ, লজিক, নোট যা যা করিয়ে দিয়েছি, মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন কিন্তু যা কিছু হচ্ছে এক্সট্রা ক্লাস। তো মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করবে একদম 100%, বললাম 80-তে 80। তো এই অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ পড়ার পর বাকি অধ্যায়গুলো তোমরা ভিজিট করে নেবে। তোমরা খুঁজে পাচ্ছ না, অনেকে বলছো। আমি বলছি চ্যানেল, মানে তোমার উচ্চ মাধ্যমিক দর্শন টিউশন চ্যানেলের মধ্যে ক্লিক করে যে বিভিন্ন অপশন আছে, শর্টস, ভিডিওস, কমিউনিটি, তো ভিডিওস অপশনে ক্লিক করবে। অনলি ক্লিক করার পর দেখবে সব ভিডিও বার হয়ে যাবে। এবার পরপর করতে থাকবে, দেখবে সব এখন যে ক্লাসগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস, এগুলোর মেইন ক্লাস মানে যুক্তি অধ্যায় থেকে 12টা অধ্যায় সিরিয়ালি পেয়ে যাবে। একটু পেছন দিকে যাবে, স্ক্রল করতে করতে পেছন দিকে যাবে, সিরিয়ালি কন্টিনিউ একদম মেইন ক্লাস, একদম ভেরি ইম্পর্টেন্ট মেইন ক্লাস। তারপর মেইন ক্লাসের প্রশ্নগুলো কতভাবে ঘুরিয়ে আসে সেগুলো এক্সট্রা ক্লাস। তো মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস দুটোই করবে, প্রত্যেকটা অধ্যায় করে নেবে। আমি 100% বললাম 80-তে 80। এই সুযোগ তোমরা টাকা দিয়ে টিউশনও পাবে না। কেন পাবে না? চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবে তোমার কি দরকার, কোন অধ্যায় লজিক দরকার, কোন অধ্যায় এমসিকিউ দরকার, কোন অধ্যায় এসিকিউ বুঝতে পারছো না, কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না, কোন অধ্যায় নোট দরকার, কোন অধ্যায় সাজেশন দরকার, পুরোটা সাজেশন দরকার, সব পুরো আমার টিউশনের ফুল কোর্স। কারণ এটা হচ্ছে ডিজিটাল ফিলোসফি টিউশন, আমার এটা টিউশনেরই চ্যানেল, এটা হচ্ছে আমি অনলাইন করে দিয়েছি ফ্রিতে। তাই যদি 80-তে 80 পেতে হয়, তো তোমরা যেই টিউশনে পড়ে থাকো না কেন, আমার টিউশনের পড়াগুলো একবার দেখে নাও। বচন অধ্যায়, যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, প্রত্যেকটা অধ্যায় আমি গ্যারেন্টি দিয়ে বললাম কোনো সমস্যা হবে না। যে জায়গায় তোমাদের টিউশনে পড়ে প্রবলেম ছিল সেটা সমাধান হয়ে যাবে। সেটা নিরপেক্ষ ন্যায় থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসটা একবার করে দেখো। 100% একদম যদি 80-তে 80 পেতে হয় তো ক্লাসগুলো করে নাও। এখন হচ্ছে আমি তোমাদের এসিকিউটা আমি শেয়ার করছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে? দেখো, আরোহ অনুমান কাকে বলে? সর্দিও লাগছে, আরো কথা বলা যায় না। আরোহ অনুমান কাকে বলে? কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকে আরোহ অনুমান বলে। দেখো, আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য শেয়ার করছি। আমার সর্দি লেগেছে তবুও আমি শেয়ার করছি, কারণ নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, মুখ দিয়ে কথা বলতে হচ্ছে, শুধু মুখ দিয়ে নিঃশ্বাসও নিতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু অসুবিধা হচ্ছে, তাও তোমাদের ভালো রেজাল্টের জন্য আমি শেয়ার করছি, কারণ অনেক স্টুডেন্ট আছো তোমরা খুঁজে পাচ্ছ না। তো দয়া করে ক্লাসগুলো করো, ঠিক আছে? তাহলে আরোহ অনুমান কাকে বলে হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন, সামান্যীকরণ বলতে কি বোঝো? কতগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকেই সামান্যীকরণ বলে। নেক্সট প্রশ্ন, আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা ঝাপ কাকে বলে? উত্তর, আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য জ্ঞাত সত্যে অগ্রসর হওয়াকে দার্শনিকরা আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা ঝাপ বলেছেন। আরোহ অনুমানে স্তর বিভাগগুলি উল্লেখ করো। উত্তর, সংজ্ঞায়ন, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, শ্রেণীকরণ, অপনয়ন, প্রকল্প প্রণয়ন, সার্বিকীকরণ, যাচাইকরণ, সিদ্ধান্ত গ্রহণ, দাঁড়ি। এবার চলো নেক্সট প্রশ্ন। আরোহ অনুমানের মূল সমস্যা কি? আরোহ অনুমানে কোন কোন শর্ত পূরণ করলে বিশেষ সত্য থেকে সিদ্ধান্তের সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় তা নিরূপণ করাটাই হলো মূল সমস্যা। নেক্সট প্রশ্ন, কার্যকারণ নিয়ম কাকে বলে? উত্তর, এই পৃথিবীতে কোনো ঘটনা বা কার্য বিনা কারণে ঘটে না, দাঁড়ি। এই নিয়মকেই কার্যকারণ নিয়ম বলে।
আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট প্রশ্ন, পর্যবেক্ষণ কি? নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু প্রত্যক্ষ করাই হলো পর্যবেক্ষণ। নেক্সট প্রশ্ন, পরীক্ষণ কি? কৃত্রিম পরিবেশে কোনো বিষয়কে বিশ্লেষণ করাই হলো পরীক্ষণ। নেক্সট প্রশ্ন, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? উত্তর, যে নীতি অনুসারে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। যা লেখাচ্ছি তা পড়বে যদি 80-তে 80 পেতে হয়। আর প্রত্যেকটা অধ্যায়, শুধু একটা অধ্যায় পড়লে 80 পাওয়া যাবে না, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের নাম্বারগুলো যোগ হয়ে শেষে 80 হয়েছে, তাই প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো পড়ে নেবে। 100% বললাম 80-তে 80। ভিডিওস অপশনে ক্লিক করে সব পেয়ে, তোমার যে যে অধ্যায় দরকার সব পেয়ে যাবে। আর বুঝতে না পারার তো কোনো অসুবিধা নয়, কারণ আমার ক্লাস, আমার টিউশনে পড়ে যদি তুমি না বুঝতে পারো, বললাম তো পৃথিবীর যে কোনো টিউশন, তুমি যদি 1000 কেন 1 লাখ টাকা দিয়েও টিউশন তুমি রাখো বাড়িতে, তো জীবনেও বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ তুমি আমার চ্যানেলটাতে একবার ভিজিট করে দেখো, সেটা যে কোনো অধ্যায় হোক, যে কোনো অধ্যায় হোক। এটা তো তোমার নোটের, এটা তো আর এটাতে বোঝার আর কি আছে? বাকিগুলো যেহেতু ফিলোসফি, এটা বেশিরভাগটা তো লজিক, বচন থেকে শুরু করে, যেমন লজিকের অধ্যায়গুলো বলছি, যেমন বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, ট্রুথ ফাংশন, প্রাকল্পিক বৈকল্পিক, ভেন ডায়াগ্রাম, এই যে অধ্যায়গুলো আছে লজিকের অধ্যায়, এই অধ্যায়গুলো বেশিরভাগ টিউশনে তোমরা পড়ো, কিন্তু তোমাদের কতটা বুঝতে পেরেছো, তোমাদেরকে যদি একটা প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়, আমার চ্যানেলে তো অনেক পরীক্ষা নেওয়া আছে, তোমরা সেই পরীক্ষাগুলো দেবে, নিজে যোগ্যতাটা বুঝে যাবে যে আমি টিউশনে পড়ে কি করছিলাম বা কেন পারলাম না। কিন্তু আমার মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস এমনভাবে, এমন নিয়মে করানো হয়েছে, তুমি যদি ক্লাসটা করো, বললাম তো যে কোনো প্রশ্ন তোমার সামনে আসলে তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে 100%। ক্লাসগুলো দয়া করে নেবে। যদি পরীক্ষা, এই জন্যই আমি বলি, এই জন্যই আমি দাবি করি 80-তে 80। নমুনাটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে যে তুমি কিভাবে, বললাম তো তুমি টিউশনে পড়ে যেটা বুঝতে পারোনি, সেই ক্লাস আমার কাছে করে দেখো, বুঝতে পারবে না, এটা হতে পারে না। আমি লিখিত দিলাম 100%, 100% পারবে, সেটা যে কোনো অধ্যায়। নিরপেক্ষ ন্যায় তো বেশিরভাগ ছাত্রছাত্রী পারে না আজকাল টিউশনে পড়ে, কিন্তু আমার ক্লাসগুলো করে দেখো, নিরপেক্ষ ন্যায় থেকে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস যেগুলো করিয়েছি, কারণ যা ভিডিও হচ্ছে এখন পুরোটা 2024-এর প্রিপারেশনের জন্য। এই যে সামনে পরীক্ষা চলে এসছে, আর মাত্র 1.5 মাসও নেই, ঠিক আছে? তো পড়ো, তারপর বুঝতে পারবে যে এটা কী ধরনের। শুধু টাকা দিয়ে টিউশন পড়ে মানুষ ভাবে যে অনেক কিছু, টাকা দিয়ে টিউশন পড়ি মানে ভালো, কিন্তু টাকা দিয়ে টিউশন পড়ে 80-তে 80 কজন পায়? একটা ব্যাচ থেকে হায়েস্ট যদি পায় 1 থেকে 2 জন পায়, তো বাকিগুলো পেলো না কেন? কারণ তারা বসেছিল, অত মাঝখানে বোঝার সেই ক্যাপাসিটি নেই, স্যারকে বলার ক্ষমতা নেই। কিন্তু এই টিউশনে 80-তে 80 এই জন্যই পাবে যে এমনভাবে বোঝানো হয়েছে, যে বুঝতে পারে না সেও বুঝতে পারবে, ক্লাসগুলো একবার ভিজিট করে দেখবে, ঠিক আছে? সেও বুঝতে পারবে। তো স্যারের কাজ পড়তে তোমাদেরকে হবে, যদি পড়ো 100% বললাম 80-তে 80, কারণ যা কিছু পড়াচ্ছি পুরোটা সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক, এমন না যে গাদা বইয়ের মতো সব দিয়ে দিয়েছি, ঠিক আছে? একদম ইম্পর্টেন্ট। তো যা পড়াচ্ছি পড়ো 100%। প্রত্যেকটা অধ্যায় থেকে যা লেখাচ্ছি, তোমার যে যে অধ্যায় দরকার আলাদা করে সাজেশন দেখে নাও। আর শুরুতেও আমি তো সাজেশন ভিত্তিকই লিখিয়েছি, এমন নয় যে সাজেশন ভিত্তিক। অনেক যেমন টিউশন আছে, প্রথমে এমনি লেখায়, তারপর সাজেশন দেয়, সাজেশনের পর বলে ওগুলা কাট, ওগুলা মাইনাস, ওগুলা পড়তে হবে না, এগুলা পড়ো। তাহলে সারা বছর যে তুমি কেন লেখালে? শুধু মাস গেলে টাকা নেওয়ার জন্য? যে লেখাই, তারপর পরে মাইটে দেবো। অনেক টিচার আছে এরকম, যে লেখানোর পর শেষে বলে যে ওগুলো পড়তে হবে না, এবার এগুলা পড়ো, এবার ফাইনালের জন্য এগুলা পড়ো। তাহলে সারা বছর যে তুমি লিখলে, ওগুলো লাভ কি হলো? তাহলে ফালতু লেখালো, খালি মাসের টাকাটা গেল। আর এখানে 1 টাকা খরচা করতে হবে না, কারণ তোমাদের মোবাইলে তো নেট থাকেই, শুধু ক্লাস করো। বললাম তো, আমার টিউশন যদি যে বুঝতে না পারবে, সে তুমি যতই টাকা দিয়ে টিউশন পড়ো, গ্যারেন্টি দিয়ে বললাম সেই টিউশন তোমার বেকার, একদম 100%। মিলিয়ে দেখবে, ক্লাসগুলো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই জন্য বলি 2024 উচ্চ মাধ্যমিক সামনে পরীক্ষা চলে এসছে, যদি 80-তে 80 পেতে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো করো, মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করে দেখো, তারপর বুঝবে যে পরীক্ষায় 80-তে 80 পাও কি না।
আর যদি না ক্লাস করো তো বুঝবে কি? শুধু ক্লাস এমন নয় যে আবার ক্লাস মানে কি ভিডিও দেখলাম ব্যাস তাহলে 80 পেলাম, সেটা আবার যদি ভাবো তাহলে আবার ভুল ধারণা। তো সেরকম যদি হয় তাহলে তো তোমার স্কুলেও তুমি প্রেজেন্ট ছিলে, তো একসাথে তো 200 স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, তাহলে সবাই যদি স্কুলে প্রেজেন্ট থাকলেই যদি 80 পায় তাহলে তো মুশকিল। তাহলে তো পরীক্ষা হলে তুমি পরীক্ষা দিতে গেছো তার মানে তুমি পাস, ফেল কেউ করবে না, কারণ তুমি তো পরীক্ষা দিয়েছো। পরীক্ষা দেওয়া আর দেওয়ার মতো দেওয়া মানে ক্লাসে থাকা আর ক্লাসের মতো ক্লাস করা পার্থক্য আছে, ঠিক আছে? ওটা মাথার মধ্যে আমাদের রাখতে হবে। তাই মন দিয়ে ক্লাস করতে হবে, আর বুঝতে না পারলে পরীক্ষা উত্তর চ্যানেলে পরীক্ষা নেওয়া আছে সেগুলো পরীক্ষা দেবে, ঠিক আছে? প্রকৃত স্টুডেন্ট যদি তুমি হও তো অবশ্যই তোমার যে জায়গায় অসুবিধা তুমি পড়ো, আর আমার টিউশনে যারা সম্পূর্ণ ফলো করছে যা যা পড়াচ্ছি পড়ো, 100% বললাম 80 গ্যারেন্টি পড়তে হবে, ওই ফাঁকিবাজির কোনো জায়গা নেই। আজকাল অনেক টিউশন নির্ভর হয়ে গেছে, তো যার জন্য টিউশনই হচ্ছে মেন। আমিও তো পড়াচ্ছি, আমি তো প্রচুর স্টুডেন্টকে পড়াই, আমার এখান থেকে পড়ে হাজার ছাত্রছাত্রী 80 পেয়েছে, হাজার ছাত্রী 80 পেয়েছে। তার নমুনা তোমরা ক্লাসগুলো ভিজিট করলেই দেখতে পাবে যে তোমাদের টিউশন আর এখানকার আমার এই ক্লাসের ধরন, তাহলেই বুঝতে পারবে। তো চলো, বলার ছিল বলে দিলাম, এবার তোমাদের ভালো লাগলে ক্লাস করবে, আর না হলে টিউশনে পড়ো। কিন্তু আমি বলছি এখানে ক্লাস করলে টিউশন লাগবে না, কারণ পুরোটা আমি তো সব লিখে দিয়েছি, এগুলো তো তোমাদেরকে নোটে লিখতে হতো, মানে টিউশনে গিয়ে তো আমি নিজে লিখে দিয়েছি। কি দরকার? প্রত্যেকটা অধ্যায়ের নোট তো আমার কাছে পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা তো লজিক, প্রত্যেকটা অধ্যায়ের নোট, লজিক, এমসিকিউ, এসিকিউ সব কিছু পেয়ে যাচ্ছ, তো টিউশনের দরকারটা কি? এই জন্য এখন ডিজিটাল যুগ, এই যুগে আমি অনলাইনে চালু করে দিয়েছি, এরপর থেকে আর কাউকে টিউশন নিতে লাগবে না ফিলোসফিতে, কাউকেই না। তো প্লিজ তোমরাও শেয়ার করো, তোমাদের চেনা জানা যদি কেউ থাকে শেয়ার করো, তাদেরও শুরু হয়ে যাবে, তোমাদের পরীক্ষা হয়ে গেলেই তাদেরও সেম বেস শুরু হয়ে যাবে। 1 টাকাও খরচা করতে হবে না, বাড়িতে থেকে পড়াশোনা চালু করতে হবে, একদম 80 গ্যারেন্টি। তো কি বললাম, তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমানের মধ্যে প্রকৃত আরোহ অনুমানের কোনো না কোনো বৈশিষ্ট্যের অভাব থাকে তাকে তথাকথিত আরোহ অনুমান বলে। আর প্লিজ তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, এখনো সময় আছে, 80 পাওয়ার এখনো সময় আছে, যদি ভালো করে পড়ো গ্যারেন্টিতে বললাম 80। প্রত্যেকটা অধ্যায় নোটপত্র, লজিক, এমসিকিউ যা আছে সব পড়ো। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমান কি? উত্তর, প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নীতির ভিত্তিতে সিদ্ধান্তে বিশেষ থেকে সামান্য বচনের প্রতিষ্ঠাকরণকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয়। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ দাও। উত্তর, রাম বুদ্ধিমান, শ্যাম বুদ্ধিমান, যদু বুদ্ধিমান, মধু বুদ্ধিমান, অতএব সকল মানুষ হয় বুদ্ধিমান। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য কি? উত্তর, দুটি ঘটনা বা বিষয়ের মধ্যে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণ করা। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান লক্ষণ কি? উত্তর, আরোহ অনুমান সংক্রান্ত লাভ। নেক্সট প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি? উত্তর, যে আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তি বিশেষ বচন থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয়। আরেকটা কথা বলছি, তোমরা অনেকেই কমেন্ট করে বলো স্যার বুঝতে পারি না। আচ্ছা, বুঝতে পারো না কি? শুনতেও কি পাও না? তা আমি যে লাইন বাই লাইন বলে দিচ্ছি, অডিও ভিডিও, এটা কি কথাটা যে বলছি এটা কি শোনা যায় না? আর টিউশনে গিয়ে তোমরা বুঝতে পারো? আমি নিজে লিখে দিয়েছি, সঙ্গে তো শব্দটা উচ্চারণ করছি, তো বোঝা যাবে না কেন? কথাটা তো উচ্চারণ করে দিচ্ছি, এমন তো নয় যে দেখতে পাচ্ছ না ভিডিওটা ভালো হয়নি। আমার এই জন্য তো বলি যে আমার ক্লাস যে করে বুঝতে পারবে না, টিউশনে একসাথে 60 জন 70 জনের মাঝখানে বসে তোমরা কি বোঝো? এরকমভাবে লিখেও যদি তোমরা বলেও দিচ্ছি লাইন বাই লাইন সব কিছু, তারপরে যদি বুঝতে না পারো তাহলে অসুবিধা, তাহলে তোমাদের আমার কিছু করার নেই, যে আমার ক্লাস বুঝতে পারবে না। আমি তো বললাম এই হাজার টাকা খরচা করে টিউশনে যাওয়াটাই বেকার, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ তো ক্লিয়ার করে বলে দিচ্ছি, তারপরও বোঝা যাচ্ছে না কারণ আমি বুঝতে পারছি না। হ্যাঁ, অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয়। এবার নেক্সট প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ দাও বা লৌকিক আরোহ অনুমানের উদাহরণ দাও। উত্তর, যত সাপ দেখেছি তাদের সবকটি বিষাক্ত,
আজ পর্যন্ত বীজহীন সাপ দেখিনি, অতএব সব সাপ হয় বিষাক্ত। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? উত্তর, অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণ মানুষের মতো কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করে বলে একে লৌকিক আরোহ বলা হয়। নেক্সট প্রশ্ন, অবৈধ সামান্যীকরণ দোষ কি? উত্তর, অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়। এর ফলে যে দোষের সৃষ্টি হয় তাকে অবৈধ সামান্যীকরণ দোষ বলে। নেক্সট প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? উত্তর, না, কারণ আমরা দৈনন্দিন জীবনে কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে অনেক সময় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে উপনীত হই। তাহলে এত সুন্দর করে লাইন লাইন বলে দিচ্ছি, অডিও ভিজুয়াল সবই তো বলে দিচ্ছি, তারপরে কেন বোঝা যাবে না? অপূর্ণ বা সরল গণনামূলক আরোহ অনুমান কি? উত্তর, যে আরোহমূলক অনুমানে দুটি ঘটনার মধ্যে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যীকরণ করা হয় তাকে অপূর্ণ বা সরল গণনামূলক আরোহ অনুমান বলে। দাঁড়ি। নেক্সট প্রশ্ন, পূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? যে অনুমানে আমরা সমস্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি তাকে পূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলে। নেক্সট প্রশ্ন, উপমা যুক্তি কাকে বলে বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কি? উত্তর, যে প্রকার আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর কোনো বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য আছে বলে অনুমান করা হয়, তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলে। দাঁড়ি। নেক্সট প্রশ্ন, আমি যেভাবে আমার স্টুডেন্টদেরকে পড়াই, অফলাইন স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই সেভাবেই তো আমি বলছি, তারপরে তোমাদের বুঝতে হয় না, বুঝতে অসুবিধা হয়? উপমা যুক্তি কত প্রকার ও কি কি? উত্তর, দুই প্রকার, ভালো উপমা যুক্তি, মন্দ উপমা যুক্তি। ভালো বা উত্তমা উপমা যুক্তি কাকে বলে? উত্তর, যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ভালো বা উত্তমা উপমা যুক্তি বলে। আরেকটা কথা, মনে করো তুমি আগে থেকে ভালো উপমা যুক্তি পড়েছো, তাহলে তুমি যেটা পড়েছো সেটাই পড়েছো, তাহলে কি আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি অলরেডি আগে থেকে একটু আলাদা আলাদা ধরনের সংজ্ঞা আছে, তাহলে তুমি যেটা পড়েছো অবশ্যই সেটাই মুখস্থ রাখো, কারণ দুইটা পড়তে গিয়ে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তাহলে তুমি জাস্ট সেক্ষেত্রে তুমি কি করবে, যে কোনো একটা করো, দুইটা সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। বুঝতে পারলাম? দুইটা সংজ্ঞা, আলটিমেটলি একটা সংজ্ঞা লিখলেই হবে। মনে করো ভালো বা উত্তমা উপমা যুক্তি কাকে বলে আমি এটা লিখে দিয়েছি, তুমি আরেকটা আগে থেকে মুখস্থ করেছো, তাহলে সেক্ষেত্রে কি যেটা মুখস্থ করছো সেটাই থাক, যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হয়। আর যদি সেটা সঠিক সংজ্ঞা না হয় তাহলে এটাই মুখস্থ করবে, কারণ দুই ধরনের সংজ্ঞা মুখস্থ করে তোমাদের মাথাটা খারাপ করবো না, ঠিক আছে? কিন্তু যা লেখাচ্ছি সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতার মধ্যে লিখে পড়তে থাকো। আর না হলেও কি, আমার চ্যানেলে ক্লাস করলে খাতার মধ্যে লেখাও লাগে না, এর মোবাইলে দেখে দেখেই পড়াশোনা হয়ে যায়, এখান থেকে পড়ে পড়েই একদম পরীক্ষা দিতে পারবে। আমার এই যে এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে, এক্সট্রা ক্লাসগুলো তো তোমাদের একটা প্র্যাকটিসও, যেগুলো লজিকের ক্লাস সেগুলো তো প্র্যাকটিস। এই যে এটা হয়ে গেলে, এই অধ্যায়টা হয়ে গেলেই এরপরে আমি তোমাদের হচ্ছে তোমার এক্সট্রা ক্লাস করাবো হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে আমি এক্সট্রা ক্লাস করবো। আর তোমাদের কোন কোন অধ্যায় বুঝতে অসুবিধা, এক্সট্রা ক্লাস দরকার, তোমরা কমেন্ট করে বলবে কোন কোন অধ্যায় মেইন ক্লাস এক্সট্রা ক্লাস করবে, আরও এক্সট্রা ক্লাস
দরকার সেটা তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? কোন অধ্যায়টা খুঁজে পাচ্ছ না সেটাও কমেন্ট করে বলবে, যেখানে কোন অধ্যায় বুঝতে অসুবিধা সেটাও বলবে। মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করার পরও কোন অধ্যায় বুঝতে অসুবিধা, কি বিষয়ে বুঝতে অসুবিধা তোমরা কমেন্ট করে বলবে। এই সুবিধাটা আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ক্লাসগুলো আগে করো। না খুঁজেই যদি বলো যে স্যার বুঝি নাই, তাহলে তো মুশকিল। আর সব কিছুই করিয়ে দিয়েছি, মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস। আমার মাথায় আছে কোন কোন অধ্যায় কী কী বিষয় দরকার, আমি তো সেটা করাচ্ছি। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর প্লিজ শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করতে হবে, কারণ তোমার এক একটা শেয়ার কিন্তু এক একটা স্টুডেন্টের কাছে পৌঁছানো, যাতে সেও ভালো রেজাল্ট করার সুযোগটা পায়। তাকেও অন্তত সুযোগ দাও, কারণ এরকম সুবিধা ইউটিউবে তো, যেখানে হাজার হাজার টাকা খরচা করে তোমরা টিউশনে পড়ছো, সেই টিউশন টিচার তোমাদের ফ্রিতে কেউ পড়াবে না। কিন্তু আমি তো আমার টিউশনটা ফ্রি করে দিয়েছি, তো আমি চাই যে আমার এই টিউশনের সুযোগটা সবার কাছে পৌঁছায়। তো তোমাদের এক একটা সাবস্ক্রাইব, এক একটা শেয়ারের এক একটা ভালো ভালো ছাত্রছাত্রীর কাছে পৌঁছাবে, যাতে তারাও ভালো রেজাল্ট করার সুযোগ পায়। তো প্লিজ শেয়ার করো, যত শেয়ার করো প্লিজ শেয়ার। ভালো বা উত্তর, হ্যাঁ এটা তো বললাম না, বলিনি বোধহয়। ভালো বা উত্তম উপমা যুক্তির উদাহরণ দাও। উত্তর, রাম ও শ্যাম দুজনেরই রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। দ্বিতীয় লাইন, রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, অতএব শ্যামও কুইনাইন খেয়ে ভালো হবে। এই ধরনের যুক্তিগুলো প্রথম লাইনে ওটা লিখবে, দ্বিতীয় লাইন এটা তৃতীয় লাইন। নেক্সট, মন্দ উপমা যুক্তি কাকে বলে? উত্তর, যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের সাদৃশ্য নিছকই আকস্মিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে মন্দ বা দুষ্ট উপমা যুক্তি বলে। নেক্সট প্রশ্ন, মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর, কুকুর ও চেয়ার উভয়েরই 4টি পা আছে, কুকুর কামড়াতে পারে, অতএব তৃতীয় লাইনে চেয়ারও কামড়াতে পারে। এই জন্য এটা মন্দ উপমা যুক্তি। নেক্সট, ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো। ভালো উপমা যুক্তির ভিত্তি হলো প্রাসঙ্গিক সাদৃশ্য এবং মন্দ উপমা যুক্তির ভিত্তি হলো অপ্রাসঙ্গিক সাদৃশ্য। লাস্ট প্রশ্ন, উপমা শব্দটির আক্ষরিক অর্থ কি? উত্তর, সাদৃশ্য বা মিল। এই এমসিকিউ আর এসিকিউ এই অধ্যায় কমপ্লিট হয়ে গেল এক্সট্রা ক্লাসে শেয়ার করা। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমরা করে নাও, যদি তোমাদের ইচ্ছা হয় যে আমি ভালো রেজাল্ট করব। কারণ অনেক টিউশনে পড়ে, আমি বলছি আমার কাছেও অনেক ছাত্রছাত্রী পড়তে আসে, তারা বলে তারাও ওখানে পড়তো, স্যার পড়তাম, আপনার কাছে চলে আসলাম। কেন আসলাম? কারণ এক তো আমি ফ্রিতে পড়াই তার জন্য আসে, আর দ্বিতীয়ত ভালো পড়ায় না ওখানে তার জন্য আসে। তো বিষয়টা ফ্রিতে বলতে কি, যারা আমাকে কেউ আছে যে টাকা দেবেই, তাদের কাছে আমি নেই। কিন্তু বিষয় হচ্ছে আমার মূল উদ্দেশ্য সবাইকে ফ্রিতে পড়া, সবাইকে ফ্রিতে পড়া। তার জন্য আমি কি করলাম, এত স্টুডেন্ট আসে আর আমি জায়গা দিতে পারি না, তার জন্য আমি কি করি, সবাইকে ফ্রি করে দিয়েছি। এখন সবাইকে বলছি তোমরা বাড়ি থেকে পড়াশোনা করো, দূর দূরান্ত থেকে আমার কাছে পড়তে আসতে হবে না। অনেক ছাত্রছাত্রী পড়তে আসতো, কাজ করে পড়তে আসে। কেউ বলে স্যার সেদিন আসতে পারিনি কেন? বলে স্যার কাজ ছিল। মাঠে কাজ করে, কেউ জমিতে কাজ করে, কেউ হচ্ছে লরিতে কাজ করে, মাটি ফেলে, কেউ ইটের কাজ করে, কেউ হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে। তা আমি বলছি এত কষ্ট করে পড়াশোনা করছো না স্যার, পড়তে হবে। বলে আর বাকি টিউশন কোথায় পড়ে? বলে অন্য জায়গায়। বলে ওখানে? স্যার ওখানে টাকা দিতে হবে, যার জন্যই পড়তে হয়। তো তাদের জন্য চিন্তা করে প্রথম আমিও ওরকম টাকা দিয়ে পড়াতাম, তারপর আমি ভাবলাম যে আস্তে আস্তে সবাইকে ফ্রিতে পড়া দেবো। তো আমার এদের কষ্টের জন্য আমি আজকে কিন্তু আমার ফিলোসফি টিউশনটাকে ফ্রি করে দিয়েছি, যাতে সবাই পড়তে পারে। তো এটাই বলছি, তো প্লিজ তোমরা শেয়ার করো, যাতে এই সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছায়। আর যারা ভালো রেজাল্ট করে তাদের জন্য তো আছেই, পড়ো, কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও কিছু দায়িত্ব তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করা, যাতে ওরাও ভালো রেজাল্ট করার সুযোগ পায়। শুধু নিজে চুপচাপ দেখবো সেটা হয় না। তাহলে তাই যদি হতো, তো আমি স্যার হয়ে আমি কেন শেয়ার করলাম? আমার পুরো টিউশনটা আমি কেন শেয়ার করলাম? তো তোমাদেরও তো কিছু দায়িত্ব আছে বন্ধুদের কাছে, বন্ধুদের পাশে দাঁড়ানো। তো প্লিজ শেয়ার করো, তাদের কাছেও পৌঁছানো দরকার। আর এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো, প্রত্যেকটা অধ্যায় কেউ আটকাতে পারবে না। যুক্তি অধ্যায় থেকে আরম্ভ দোষ 12টা অধ্যায়,
সিলেবাস ভিত্তিক যা যা লিখেছি সব কমপ্লিট করো, প্লাস এক্সট্রা ক্লাস যেগুলো করাচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাসের কি গুরুত্ব ক্লাসগুলো করে দেখবে, তারপর বুঝতে পারবে এক্সট্রা ক্লাসের কি গুরুত্ব। ঠিক আছে, যদি 80 পেতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো এবং যা পড়াচ্ছি পড়ো, আর নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।